Okay, this is our first class of the IELTS listening. So today we will be looking at some of the basics of the listening. The basics of the listening. IELTS listening. First, how many sections and questions are there in IELTS listening? আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে IELTS listening পরীক্ষাতে কয়টা সেকশন থাকবে আর কয়টা কোয়েশ্চেন থাকবে। There are 4 sections in IELTS listening module. Each section contains 10 questions. প্রতিটা সেকশনে কয়টা প্রশ্ন? 10টা। তাহলে চারটা সেকশনে কয়টা হলো? 24টা। So there are 40 questions in IELTS listening. তাহলে আমরা কি শিখলাম? প্রথমত IELTS listening টেস্টে সেকশন কয়টা? 4টা। প্রতিটা সেকশনের প্রশ্ন কয়টা? 10টা। তাহলে টোটাল প্রশ্ন কয়টা? 40টা। Okay, next question. What aspects of listening are tested in IELTS listening? Aspects মানে কি? দিক, ইংরেজিতে আমরা এটা বলি সাইড, হ্যাঁ। What aspects of listening এর কোন কোন দিকগুলো টেস্টেড মানে পরীক্ষা করা হয়, মানে কোন কোন দিকগুলোর উপর পরীক্ষা নেওয়া হবে। What aspects of listening are tested in IELTS listening? IELTS listening পরীক্ষায় লিসেনিং এর কোন কোন দিকগুলো নিয়ে পরীক্ষা করা হবে? এখানে দেওয়া আছে, কি লেখা আছে প্রথমে? সেকশন। উচ্চারণটা সেক বলার সময় কি খেয়াল করতে হবে? সেকশন। সেকশন 1 and 2, তার মানে কয়টা সেকশন? তার মানে কয়টা প্রশ্ন? 20টা প্রশ্ন। Section 1 and 2 of IELTS listening tests. তার মানে লিসনিং এর IELTS লিসনিং এর প্রথম 20টা প্রশ্ন যাচাই করবে the types of listening skills. ওই ধরনের শুনে বুঝার দক্ষতা বা যোগ্যতা needed, যেগুলো দরকার আছে, যেই দক্ষতাগুলোর দরকার আছে for survival in an English speaking country. ইংরেজি ভাষাভাষীর দেশে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য যেই ধরনের লিসনিং স্কিল দরকার আছে সেগুলো যাচাই করবে। ইন সিচুয়েশনস, তো সার্ভাইভাল মানে টিকে থাকার জন্য, ইংরেজি ভাষাভাষীর দেশে টিকে থাকার জন্য যে সিচুয়েশনগুলো কি কি? রিলেটিং টু অ্যাকোমোডেশন, এটাকে আমরা দেই আন্ডারলাইন করি 1, ট্রান্সপোর্ট আন্ডারলাইন করে লিখি 2, entertainment 3, health 4, shopping 5. তাহলে IELTS লিসনিং এর প্রথম 20টা প্রশ্ন কয়টা টপিকের উপর হবে? 5টা টপিক। সাধারণত এই 5টা টপিকের বাইরে IELTS লিসনিং এর কোনো প্রশ্ন আসে না। এমনিতে লিসনিং বললে ভয় পেয়েছে, হ্যাঁ লিসনিং কি না কি বলবে, কি বিষয় নিয়ে বলবো, আমি তো কিছু বুঝবো না। সে আমি পড়াশোনা করে আসছি, হ্যাঁ, আর্টসে, হিউম্যানিটিসে পড়ে আসছি, তো ওরা কথা বলতেছে সায়েন্সের কোন একটা টপিক নিয়ে, হ্যাঁ, অথবা প্রোগ্রামিং এর কোন কোডিং নিয়ে কোন একটা কনভারসেশন বা কোন একটা টপিক, তাহলে আমার জন্য এটা কঠিন হয়ে যাচ্ছে না? এজন্য প্রথম 20টা প্রশ্ন আসলে এরকম কোনো কিছু আসবে না 5টা থেকে, যেগুলো আমরা সবাই জানি। নাম্বার 1 কি? উচ্চারণ একসাথে বলে, অ্যাকোমোডেশন। নাম্বার 2, ট্রান্সপোর্ট। নাম্বার 3, entertainment. Number 4, health. Number 5, shopping. তাহলে ওরা যে কথাবার্তাগুলো বলবে সেটা হয় কোনো বাসা ভাড়া নেয়া, বাসাটা কিরকম, কয়টা রুম, হ্যাঁ, ভাড়া কত, সপ্তাহে দিতে হবে না মাসে দিতে হবে, বাসায় কি ফার্নিচার লাগবে না ফার্নিচার আনতে হবে, বাসার এয়ার কন্ডিশনিং আছে কিনা, হিটিং সিস্টেম আছে কিনা, পানি থাকে নাকি থাকে না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবে। অথবা ট্রান্সপোর্ট, যে আমি যে বাসায় থাকবো সেই বাসা থেকে ইউনিভার্সিটি কিভাবে যাব, বাসে করে যাব না টিউব আছে না ট্রেন আছে। অথবা এন্টারটেইনমেন্ট, এখানে বিনোদনের কি সুযোগ সুবিধা আছে, থিয়েটার আছে কিনা, সিনেমা আছে কিনা, ফুটবল খেলার ব্যবস্থা আছে কিনা, ক্রিকেট খেলার ব্যবস্থা আছে কিনা। অথবা হতে পারে আমি অসুস্থ হয়ে গেলাম,
তো ডাক্তারের কাছে কিভাবে যাব? ডাক্তার দেখানোর নিয়মটা কি? কোনো রেজিস্ট্রেশন আগে থেকে করতে হবে কিনা, কোনো ইন্স্যুরেন্স করতে হবে কিনা, এই সমস্ত কথাবার্তা। অথবা কেনাকাটা কোথায় করব? হ্যাঁ, দৈনন্দিন কেনাকাটা গুলো যেমন ভেজিটেবলস, ফ্রুটস, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো কোথায় কিনবো? আর এমনিতে আমাদের ক্লোথস, অন্যান্য জিনিস কোথেকে নিব, দাম কত, অন্য মেম্বারশিপ নিতে হবে কিনা, এই সমস্ত 5টা বিষয় নিয়ে সর্বমোট 20টা প্রশ্ন আমরা পাবো সেকশন 1 এবং সেকশন 2 তে। এরপর বলছে the main focus is understanding the key points. এই সেকশনের ফোকাসটা কোন দিকে থাকবে? কি পয়েন্টস, মূল কথা বোঝা যাচ্ছে কিনা, ডিটেইলস লাগবে না, কি পয়েন্টস এবং কি পয়েন্টস অফ ফ্যাকচুয়াল ইনফরমেশন। হোয়াট ইজ ফ্যাকচুয়াল ইনফরমেশন? তো এখানে 20টা প্রশ্ন, 20টা প্রশ্নের আনসারই হবে কিরকম? ফ্যাকচুয়াল ইনফরমেশন, ইজি। যেমন আমি বললাম ক্লাসের স্টুডেন্ট কয়জন? আমাদের ক্লাসের স্টুডেন্ট 5 জন। তাহলে 5 স্টুডেন্টস, এটা হচ্ছে একটা ফ্যাক্ট না? একটা ফ্যাক্ট না? এই ডেটাটাকে আমরা বলবো ফ্যাকচুয়াল ইনফরমেশন। যেমন রুমটা কেমন, ছোট না বড়? বললাম ছোট, স্মল, তাহলে এটা কি একটা ফ্যাকচুয়াল ইনফরমেশন না? আমরা এটা আরো ভালো করে দেখবো। সাধারণত ফ্যাকচুয়াল ইনফরমেশন যেগুলো আছে নেমস, ডেটস, প্লেসেস, টাইম, প্রাইস, measurement, feature, name, dates, places, time, price, measurement, feature. এই 7টা টপিক, 7টা বিষয়ের উপরই আমাদের ফ্যাকচুয়াল ইনফরমেশন আসবে। হয়তো কারোর নাম লিখতে হবে আমাকে, অথবা কোন স্থানের নাম, প্লেসেস, অথবা কোন একটা সময়ের নাম, তারিখ, দিন, বার, অথবা মর্নিং না ইভিনিং, 3টা বাজে না 5টা বাজে, ঘড়ির টাইম, অথবা কোনো কিছুর দাম $5 না $20, কোনো কিছুর মেজারমেন্ট, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, গভীরতা কত, ওজন কত, অথবা কোনো ফিচার, এটা ছোট না বড়, এটা হালকা না ভারী, এটা দামি না সস্তা, এটা ভালো না খারাপ। এই 7টা বিষয় হচ্ছে আমাদের ফ্যাকচুয়াল ইনফরমেশন। তাহলে মঞ্জু কি শিখলাম? কয়টা প্রশ্ন, কয়টা সেকশন, আর প্রথম 20টা প্রশ্ন কি ধরনের হবে? 5টা টপিকের উপর হবে। কি কি? অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্ট, এন্টারটেইনমেন্ট, হেলথ, শপিং। আবার এই 5টার উত্তরও দিতে হবে কিসে? কোনো ইন্টারপ্রিটেশন লাগবে না, ব্যাখ্যা লাগবে না, কি দিতে হবে? ফ্যাকচুয়াল ইনফরমেশন। এই ফ্যাকচুয়াল ইনফরমেশন সাধারণত কয়টা পয়েন্ট থেকে আসতে পারে, কয়টা অ্যাঙ্গেল থেকে আসতে পারে? 7টা। কি কি? Name, places, dates, time, price, measurement, feature. তাহলে এই দখলটা যদি আমার আসে, আমি অনায়াসে 20টা প্রশ্ন আছে। এবার আমরা চলে যাব পরবর্তীটা, সেকশন 3 and 4। কয়টা প্রশ্ন? 20টা। ফোকাস অন, ফোকাস শব্দের অর্থ কি? নজর দেয়া, আলোকপাত করা। ফোকাস ওয়ার্ডটা আন্ডারলাইন করে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আইএলটিএস লিসনিং এর জন্য। রিডিং, রাইটিং, স্পিকিং এও আসবে। এই ফোকাসটাকে ওরা নানাভাবে ঘুরিয়ে গাড়িয়ে বলতে পারে। প্রথমত ওরা যেটা বলবে সেটা হচ্ছে লুক অ্যাট, নজর দেয়া। আরেকটা প্যারাফ্রেজ হিসেবে আসতে পারে, সেটা হচ্ছে কনসেন্ট্রেট অন। আরেকটা হতে পারে পে অ্যাটেনশন টু। Pay attention to. Consider.
take into account. আপাতত আমরা এই পাঁচটা লিখে রাখি, আমরা যখন অন্যান্য ক্লাসগুলো করব সেক্ষেত্রে আরো ওয়ার্ড পাবো, তবে এটা খুবই ইম্পর্টেন্ট। ফোকাস কথাটাকে ওরা বারবার বিভিন্ন ওয়ার্ড দিয়ে ঘুরে বলবে। তো লুক এট, কনসেন্ট্রেট অন, পে অ্যাটেনশন টু, কনসিডার, টেক ইনটু অ্যাকাউন্ট, সবগুলো দ্বারাই বোঝাচ্ছে নজর দেয়া, আলোকপাত করা। তো পরবর্তী 20টা প্রশ্ন কিসের উপর আলোকপাত করে? The types of academic situations, কিসের উপর? শিক্ষা সংক্রান্ত পরিস্থিতি। ওইটা ছিল হচ্ছে টিকে থাকার পরিস্থিতি, আর এটা হচ্ছে কি শিক্ষা সংক্রান্ত পরিস্থিতি। আবার বলছে লাইকলি টু বি এনকাউন্টার্ড, মনে মনে বুঝতে হবে যে লাইকলি টু বি এনকাউন্টার্ড মানে situations that are likely to be, যেই সমস্ত পরিস্থিতিগুলো সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। এনকাউন্টার মানে মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া। কাদের কর্তৃক? বাই স্টুডেন্টস। তাহলে সোজা কথা, যে ছাত্ররা যেই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেকশন 3 এবং সেকশন 4 একাডেমিক, ওই সমস্ত একাডেমিক পরিস্থিতির উপর নজর দিবে যেই সমস্ত পরিস্থিতিগুলো সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে ছাত্রদের কর্তৃক। ছাত্ররা যে সমস্ত শিক্ষাগত পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোর উপরই আলোকপাত করবে। আচ্ছা, আবার বলছে কোন ছাত্র? তাহলে এখানে বুঝতে হবে হু ফলো, এটা ছিল আসলে একটা ক্লজ, এটাকে রিডিউস করা হয়েছে ফলোইং। যেই সমস্ত ছাত্ররা অনুসরণ করছে মানে পড়ছে, কি করছে? ট্রেনিং অর স্টাডি কোর্স। যে সমস্ত ছাত্ররা কোনো প্রশিক্ষণ নিচ্ছে অথবা কোনো একটা বিষয়ে পড়ছে, কোথায়? ইন অ্যান ইংলিশ স্পিকিং কান্ট্রি, ইংরেজি ভাষাভাষী দেশে যেই সমস্ত ছাত্ররা কোন একটা প্রশিক্ষণ নিচ্ছে অথবা কোন একটা কোর্স করছে, সেই সমস্ত ছাত্ররা যেই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রাখে সেই সমস্ত পরিস্থিতির উপর আলোকপাত করেই সেকশন 3 এবং সেকশন 4 প্রশ্ন করে থাকবে। এরপরে দেওয়া আছে আবার কমা। ওই যে পরিস্থিতির পরে কমা মানে অতিরিক্ত তথ্য। তাহলে সিচুয়েশনস ইনক্লুডিং, তার মানে দিস সিচুয়েশনস ইনক্লুডস, এই পরিস্থিতিগুলোর মধ্যে আছে লেকচার্স। কি বললো প্রথমে? এই পরিস্থিতির মধ্যে নাম্বার 1 হচ্ছে লেকচার্স, নাম্বার 2 টিউটোরিয়ালস, নাম্বার 3 সেমিনার্স, নাম্বার 4 হচ্ছে ডিসকাশনস উইথ আদার স্টুডেন্টস অন একাডেমিক ম্যাটার্স। তাহলে আমাদের প্রথম 20টা প্রশ্ন কয়টা টপিকের উপর? 4টা নাকি 5টা? অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্ট, এন্টারটেইনমেন্ট, হেলথ এন্ড শপিং। কিন্তু পরের যে 20টা প্রশ্ন কিসের উপর? 4টা কি কি? লেকচার, টিউটোরিয়াল, সেমিনার, ডিসকাশন উইথ আদার স্টুডেন্টস অন একাডেমিক ম্যাটার্স। তো ডিসকাশনটা কিন্তু একাডেমিক ম্যাটার্স এর উপরই হবে, বাইরে না। Here the students must be able to identify key points. He must be able to identify key points as well as detail. Key points যেরকম সে মূল বিষয়টা তাকে বুঝতে হবে, পাশাপাশি তাকে আবার বিস্তারিত জানতে হবে। And also cope with মানে তাল মেলানো, তালে তালে চলা। Also cope with negotiation of meaning, মানে কি? cope with negotiation of meaning, অর্থের অর্থ বুঝতে হবে। অর্থের মানে আমি একটা কিছু বললাম,
যা বললাম তার অনুবাদ না, সেটা দ্বারা আমি কি বুঝাতে চেয়েছি সেই ভাবটা বুঝতে হবে। এটা হচ্ছে নেগোসিয়েশন অফ মিনিং। লিসনিং এ যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, একটু খেয়াল করে এটা আমরা একটু লিখে নেই। তো আমাদের এই প্রশ্ন যখন আমরা পড়ি, all the animals left jungle due to lack of blank, তাহলে কিসের অভাবের কারণে প্রাণীরা জঙ্গল থেকে বেরিয়ে গেল? আইএলস লিসনিং এ যখন ওরা কথা বলবে, কনভারসেশন হোক কিংবা টক হোক, হুবহু এই সেন্টেন্সটা ওরা বলবে না। এক্স্যাক্টলি যেভাবে দেওয়া আছে সেভাবে বলবে না, একটু ঘুরাই বলবে। যদি যেভাবেই বলুক, ওই কথার অর্থের সাথে এই কথার অর্থ মিল খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে নেগোসিয়েশন অফ মিনিং। একটু উদাহরণ দিয়ে আমি বলছি। The impact of the storm on the jungle was severe. The number one impact was that all the vegetation of the jungle perished, and so the habitats of animals, even insects, was negatively impacted and influenced. There were huge scarcity of food, and so most animals went to the highways. Answer কি হবে? Food. কিন্তু lack of food কি ওরা বলেছে? আর জঙ্গল কথাটা কি বলেছে? all the animals left the jungle, এই কথাটা কি বলেছে? কি বলেছে এখানে? The impact of the storm, মানে ঝড়ের প্রভাবটা was severe in the jungle. জঙ্গলে ঝড়ের প্রভাবটা বিশাল ছিল। First কি ছিল? Number one, all the vegetation. What is the meaning of vegetation? Very important word for IELTS reading and listening. Vegetation কে আমরা একসাথে বাংলায় বলবো গাছপালা। গাছপালা, লতা পাতা সবগুলোকে একসাথে কি বলে? Vegetation. All the vegetation, সমস্ত গাছপালা। প্যারিশ শব্দের অর্থ কি? প্যারিশ মরে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। Past tense, perished. All vegetation perished. And there was no food. There is huge scarcity of food. Scarcity মানে অভাব, খাদ্যের বড় অভাব। So most animals went to the highways. তাহলে তারা কোথায় চলে গেছে? রাস্তায় নেমে গেছে। তাহলে হ্যাঁ, কেন রাস্তায় চলে গেছে? এখানে কি সরাসরি বলছে? বলে নাই, কিন্তু আমরা বুঝে নিলাম। এই জিনিসটাকেই বলা হচ্ছে নেগোসিয়েশন অফ মিনিং। ঠিক আছে, এরপরে আমরা দেখি কি পয়েন্টস বুঝতে হবে, ডিটেল বুঝতে হবে, নেগোসিয়েশন অফ মিনিং এর সাথে তাল মিলাইতে হবে। Follow a line of academic arguments. Follow a line of academic argument মানে আর্গুমেন্ট মানে কি?
যুক্তিতর্ক, যুক্তিতর্কের যে প্রবাহ কোন দিকে যাচ্ছে সেটাও বুঝতে হবে। দুইজন কনভারসেশন করতেছে, একজন আরেকজনকে বলতেছে সে ওয়ান কে করিম বলতেছে লেটস গো ফর পিকনিক। কি অফার করলো? পিকনিক। রহিম বলতেছে নো। কেন? I have to take some extra courses that I didn't pass in the previous semester. তাহলে কি বলতেছে? এক্সট্রা কোর্স, সে এই ছুটিতে এক্সট্রা কোর্স করতে চাচ্ছে। আবার করিম বলতেছে this is the last semester, you won't find your friends anymore and you will lose everything in your life, you will miss the whole student life. কি বলতেছে? এই সেমিস্টারের পরে তুমি আর কাউকে পাবা না, সবাই চলে যাচ্ছে। মিস ফ্রেন্ডস। তখন রহিম বলতেছে বাট I need to save my life. কি বললো? But I need to save my life. If I cannot graduate, you all forget me soon. হ্যাঁ, আমি যদি গ্রাজুয়েট হয়ে বেরোতে না পারি তোমরা কেউ আমাকে মনে রাখবে না। তখন করিম বলতেছে come on, in this year we are going to enjoy a lot and it will not be a very long time, only 3 days, and within 3 days you cannot finish your graduation. কি যুক্তি দিয়েছে? 3 দিনে তুমি একেবারে গ্রাজুয়েট হয়ে যেতে পারবে না। And I believe you can cope with the 3 days if you just study 2 or 3 hours more in a day. তখন রহিম বলতেছে I see. Let's go to nearby travel agents. কি বলছে? Let's go to nearby travel agent. প্রশ্ন আসছে Rohim is not going to picnic. Rohim is going to picnic. Rohim is taking extra course. Answer কোনটা হবে? Definitely going to picnic. আমি তো ভেঙে ভেঙে বুঝাই দিছি, ওরা এবার ভেঙে ভেঙে বুঝাবে না, ওরা কুইকলি বলে ফেলবে, কিন্তু আর্গুমেন্টে খেয়াল করতে হবে যে সে আসলে রাজি হচ্ছে কি। অপশন কি দেওয়া আছে? তিনটাই অপশন, তিনটাই সে বলছে সে এক্সট্রা কোর্স নিবে, সে পিকনিকে যাবে না, কিন্তু সে যে পিকনিকে যাবে কথাটা স্পেসিফিক্যালি সে বলে নাই। বলেছে চলো আশেপাশের একটা ট্রাভেল এজেন্টে গিয়ে দেখি, তাহলে কি দেখবে, নিশ্চয়ই সে যেতে ইন্টারেস্ট। এই হলো আমাদের সেকশন 4 এর মানে 3 and 4 এর বাকি 20টার সবচেয়ে টাফ যে অপশন। তাহলে আমরা কি কি শিখলাম? প্রথম 20টা প্রশ্ন কিরকম হবে, কোন বিষয়ের উপরে কিরকম আনসার করতে হবে, পরের 20টা প্রশ্ন কিরকম হবে এবং আনসার গুলো, তার মানে কোনটা সহজ? প্রথম 20টা কঠিন কোনটা? এই জন্য মোটামুটি পারলেও 5.5 বোঝা যায়, 20 পাইলে 5.5। হ্যাঁ, প্রথম 20টা পারলে 5.5। এবার আমরা দেখি কোয়েশ্চেন 3 নাম্বার কি বলছে? How many different task types? কয়টা ভিন্নধর্মী প্রশ্ন, টাস্ক টাইপ মানে প্রশ্নের ধরন, আর there in IELTS listening module? IELTS listening module এর সর্বমোট কয় ধরনের প্রশ্ন আসতে পারে? তো আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6
সর্বমোট কয় ধরনের প্রশ্ন? 6 ধরনের। 6 ধরনের প্রশ্ন যদি আমরা শিখে ফেলতে পারি, কিভাবে আনসার করতে হবে সেটা বুঝতে পারি এবং ওই ধরনের প্রশ্নগুলো চর্চা করে রপ্ত করতে পারি, তাহলে আইএলস লিসনিং এর 9 পাওয়া আমার জন্য কোনো ব্যাপার না। কি করতে হবে? নাম্বার 1 কি বলেছি? 6 ধরনের প্রশ্ন চিনতে হবে। নাম্বার 2, ওই 6 ধরনের প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হয় সেটা শিখতে হবে। নাম্বার 3, বিভিন্ন জায়গা থেকে ওই 6 ধরনের প্রশ্নগুলো বারবার চর্চা করে রপ্ত করতে হবে, তাহলেই আমি মূল পরীক্ষায় ভালো করতে পারবো। একটা হচ্ছে রেকগনিশন, নাম্বার 2 হচ্ছে লার্নিং, নাম্বার 3 হচ্ছে মাস্টারিং, রপ্ত করা, প্র্যাকটিস না। প্র্যাকটিস করলাম কিন্তু রপ্ত হইল না, তাহলে হবে না। দেখা যাচ্ছে এমসিকিউ পারি না, 100টা এমসিকিউ পরীক্ষা দিলাম, সবগুলোতে ওই 5টার মধ্যে 2টা হয়, 3টা হয় না, তাহলে কিন্তু কাজ হবে না। এই প্র্যাকটিসের কোনো লাভ নেই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, রং প্র্যাকটিস কিন্তু করলে পারফেক্ট হয় না। এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যেন আমি এটাকে মাস্টার করতে পারি, রপ্ত করতে পারি। প্রথম ধরনের প্রশ্নের নাম হচ্ছে কমপ্লিশন টাস্ক। এটা আমাদের একাডেমিক লাইফে আমরা এটাকে গ্যাপ ফিল নামেই বেশি শিখেছি, তাহলে আমি এটাকে গ্যাপ ফিলই বলি। গ্যাপ ফিল তার মানে কিছু গ্যাপ থাকবে, সেটা ফিল আপ করতে হবে। এই গ্যাপ ফিল সর্বমোট কয় রকম থাকতে পারে? 6 রকম। একটা ফর্ম দেওয়া থাকবে, ফর্মে গ্যাপ ফিল করতে হবে। ফ্লো চার্ট দেওয়া থাকবে, ফ্লো চার্টে গ্যাপ ফিল করতে হবে। নোট দেওয়া থাকবে, নোট গ্যাপ ফিল করতে হবে। কোনো সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সের গ্যাপ ফিল করতে হবে। একটা সামারি দেওয়া থাকবে, যার বিভিন্ন জায়গায় গ্যাপ থাকবে, সেটা ফিল আউট করতে হবে। কোন একটা টেবল দেওয়া থাকবে, সেটাকে ফিল আউট করতে হবে। তাহলে ফর্ম, ফ্লো চার্ট, নোট, সেন্টেন্স, সামারি, টেবল, এই হচ্ছে 6 ধরনের গ্যাপ ফিল কোয়েশ্চেন। এরপর হচ্ছে এমসিকিউ। এমসিকিউ কোয়েশ্চেনের নাম্বার 1 হচ্ছে কোয়েশ্চেন এন্ড আনসার, প্রশ্ন উত্তর। হোয়াট ইজ দি নেম অফ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ? প্রশ্ন, আনসার গুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এরকম দেওয়া আছে। নাম্বার 2, unfinished statement. Dhaka is the dash of Bangladesh. 3 options. What is the capital of Bangladesh? Dhaka, Chittagong, Khulna. 3 option. 4 options. What is the capital of Bangladesh? Dhaka, Chittagong, Rajshahi, Khulna. 4 options. More than 4 options. Dhaka, Chittagong, Rajshahi, Khulna, Sylhet, Borishal. হ্যাঁ, সব একই। হ্যাঁ, 1 আনসার। তার মানে অপশন যাই থাক, উত্তর বের করতে হবে কয়টা? একটা। 2 আনসার। এরকম থাকবে, which 2 cities are from Asia? Which 2 cities are from Asia? অপশন দেওয়া থাকে, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, লন্ডন, ভ্যানকুভার। হ্যাঁ, তারপর কয়টা গেল? 4টা না? নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, লন্ডন, ভ্যানকুভার, টরন্টো, 5টা। তারপর দেওয়া হলো সিঙ্গাপুর, তারপর দেওয়া হলো কুয়ালালামপুর। তাহলে আনসার কি হবে? কুয়ালালামপুর এন্ড সিঙ্গাপুর। তো 7টা 8টা অপশন দেওয়া আছে, কিন্তু বের করতে বলছে কয়টা? 2টা। কোন দেশি? এশিয়ার। এটা হচ্ছে 2 আনসার্স। অনেক সময় দেখা যাবে মোর দেন 2 আনসার্স, 3টা বের করতে বলবে। Which 3 cities are not from Asia? তারপর 3টা দিতে হবে। তাহলে কয় ধরনের প্রশ্ন আমরা দেখেছি? মূল বেসিক হচ্ছে 2টা, গ্যাপ ফিল, এমসিকিউ।
3 নাম্বার হচ্ছে এসএকিউ, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। একটা হচ্ছে ডিরেক্ট আনসার আর একটা হচ্ছে লিস্ট। ডিরেক্ট আনসার জিজ্ঞেস করবে, প্রশ্ন দেওয়া থাকবে, হোয়াট ইজ দ্য ম্যান, হোয়াট ইজ দ্য ম্যান ডুইং, আনসার করতে হবে। আবার হোয়াট ইজ দ্য ম্যান ডুইং এরকম লিস্ট দেওয়া থাকবে, লিস্ট এমসিকিউর মতো, সেখান থেকে বের করতে হবে লিস্ট। অথবা বলবে গিভ দ্য লিস্ট অফ 2 men who is doing this job। তাহলে কি গেল আমাদের? গ্যাপ ফিল, এমসিকিউ, এসএকিউ। বাকি রইল কি পরেরটা? লেভেলিং এ ডায়াগ্রাম অর ম্যাপ। একটা ডায়াগ্রাম অথবা কোন একটা ম্যাপ অথবা কোন একটা কিছু ছবি দেওয়া হলো, সেটাকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। যেমন মাউস, এখানে লেখা আছে, এটা কেবল দেওয়া আছে লেখা, এটা লেফট বাটন, এইটার নাম কি বের করতে হবে? মাঝখানেরটা, এটা হচ্ছে রাইট বাটন। মাঝখানের গোলাটা কি? স্ক্রল। ঠিক আছে, একটা ছবির বিভিন্ন অংশ চিহ্নিত থাকবে, কিছু জিনিস খালি থাকবে, সেটা ফিল আউট করতে হবে। এটা হচ্ছে লেভেলিং। হ্যাঁ, ওইখান থেকে শুনে আনসারটা করতে হবে। এরপর আসছে ক্লাসিফিকেশন। বিভিন্ন ক্লাসে ফেলতে হবে। প্লেস ওয়ার্ডস ইনটু ক্যাটাগরিজ, ওয়ার্ড দিয়ে বিভিন্ন ক্যাটাগরি বুঝাইতে হবে। প্লেস স্টেটমেন্টস ইনটু ক্যাটাগরিজ, কোন স্টেটমেন্ট মিলাইতে হবে। অথবা ম্যাচ আইটেমস বিটুইন 2 লিস্টস, এটা হচ্ছে ম্যাচিং। ক্লাসিফিকেশন এবং ম্যাচিং কাছাকাছি। এখানে কোনো হেডিং ম্যাচিং কোয়েশ্চেন নাই, এখানে কোনো প্যারাগ্রাফ ম্যাচিং কোয়েশ্চেন নাই, এখানে কোনো সেন্টেন্স এন্ডিং ম্যাচিং কোয়েশ্চেন নাই, এখানে কোনো ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন নাই। তো এই হলো আমাদের 6 ধরনের প্রশ্ন। এবার আমরা দেখব আসলে কিভাবে আনসার করতে হয়। চার নাম্বার প্রশ্ন, do the different sections use different task types? Are all sections do the different sections use different task types? এক এক সেকশনে এক এক রকম প্রশ্ন আছে কিনা? No. Any section may include any of the task types listed in and explained in the book. এই যে 6 ধরনের আমরা প্রশ্ন দেখলাম, যে কোনো সেকশন আসতে পারে, এটা কোনো নির্দিষ্টতা নাই যে ফর্ম শুধু সেকশন 1 এ আসবে আর কোনো সেকশনে আসবে না, এরকম না। However, there will not generally be more than 3 different task types in any section. তিনটার বেশি প্রশ্ন, 3 ধরনের বেশি ধরনের প্রশ্ন একটাতে থাকবে না। সে দেখা গেল এমসিকিউ প্রশ্ন আসছে 3টা, এসএকিউ আসছে 3টা,
আর 4টা দিল ম্যাপ, তাহলে 3 3 6 6 4 10, 10টা হচ্ছে একটা সেকশন। একটা সেকশনে কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন। 3 টাইপের 10টা প্রশ্ন। সব 3 টাইপের যে হবে তা না, সর্বোচ্চ 3 টাইপের। পরের প্রশ্নে কি লেখা আছে? মানে সব সেকশন কি ডিফিকাল্টি লেভেল প্রত্যেকটা সেকশনের কি একই? নো, IELTS listening tests a wide range of abilities, মানে বিভিন্ন রকম মানুষের এবিলিটি যাচাই করতে চায়। and in order to allow this, এবং এই বিভিন্ন রকম লেভেল জানার জন্য the section gradually get more difficult from section 1 to section 3. 1 easy থাকে, 2 একটু hard, 3 very hard, 4 extremely hard, এরকম 4টা সেকশন। How do candidates record their answers? তাদের আনসার গুলো লিখবে কিভাবে? Candidates write their answers on the listening question paper during the test. Underline করে রাখি। পরীক্ষা চলাকালীন সময়ে কখনো উত্তর লেখার চেষ্টা করব না। উত্তর লিখবো কোথায়? প্রশ্নে। At the end of the recording, they are given 10 minutes time, 10 minutes to transfer their answers onto the listening answer sheet. Listening answer sheet এ কতক্ষণ সময় দিবে তোলার জন্য? 10 মিনিট। When the instructions state that candidates should answer in, for example, no more than 3 words, would they lose marks by writing an answer with more than 3 words, even if one is A or D? বলা হইলো 3 শব্দ বেশি লেখা যাবে না। না, আমি লিখে ফেললাম 3 শব্দের বেশি, কিন্তু শব্দ যেটা বেশি হয়েছে সেটা হচ্ছে A. Who did it? আনসার লিখে ফেলছি A very tall girl. 1 2 3 বেশি হয়েছে কোনটা? উত্তর হবে? উত্তর হইয়াও হবে না, just because of the violation of instruction. Do answers in IELTS listening have to be correctly spelled? বানান ঠিক হওয়ার দরকার আছে? Very important. বানান যদি ভুল হয় শেষ, মার্কস আসবে। তো আমি নতুন একটা বই করছি লিসনিং বইয়ের পাশাপাশি, এটা হচ্ছে বানানের জন্য। যারা মনে করে যে বানানের আমার সমস্যা, তাদের এই বইটা করা দরকার। এইখানে হচ্ছে বিগত আমার সময় থেকে এই পর্যন্ত আমার এক্সপেরিয়েন্স থেকে এবং বিভিন্ন বই থেকে যতগুলো লিসনিং এ ওয়ার্ড গুলো আসছে সবগুলোকে এক করছি প্র্যাকটিস করার জন্য, এবং কিভাবে সেটা প্র্যাকটিস করতে হবে সেটাও আমি দেখিয়ে দিব। যেমন একটা ইজি ওয়ার্ড, তুমি বলতো ট্রলি বানান কি? ট্রলি তুমি বলতো ট্রলি বানান কি? ঠিক আছে, ডিকশনারি একটু দেখি তো ট্রলি বানানো ঠিক আছে কিনা। হ্যাঁ, ই আছে না একটা? মেজরিটি সবাই লিখবে লিসনিং এ আনসার করতে গেলে TROLLY, কিন্তু ট্রলি বানানো হচ্ছে TROLLEY। এবং লিসনিং ওরা জানে যে লেয়ার সময় এভাবেই লিখবে, এরকম সোজা ওয়ার্ড দিবে, ভুল করে দেবে। তুমি বলো তো বাইসাইকেল বানান কি? ঠিক আছে, এই ধরনের ইজি ওয়ার্ড যেগুলো বারবার আসে, কঠিন কঠিন কোনো শব্দ না,
ওইটা নিয়ে একটা বই লেখা হচ্ছে, জিয়াকে বললে দিবে লিসনিং এর বই, লিসেনিং স্পেলিং এর জন্য। এটা আবার রাইটিং এর জন্য কাজ দেবে, কারণ স্পেলিং ভুল হলে রাইটিং এও yes incorrect spelling and grammar are penalized. রিডিং এর জন্য বানানটা এত ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে বানানটা তো আমি রিডিং এ দেখার সুযোগ পাবো। রিডিং এ লিসনিং এ অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে আমি শুনবো, বানান ওরা বলে দিবে না। However, words which the candidates have to write will generally be high frequency words. Underline করে high frequency words, যেগুলো দৈনন্দিন প্রায় সময় আমরা শুনি। হাই ফ্রিকোয়েন্সি মানে যেটা বেশি ঘন ঘন ব্যবহার হয়। Both UK and US varieties of spelling are accepted. Color spelling কি হবে? COLOR, এটা লিখলো আনসার হবে COLOUR, এটা লিখলো আনসার হবে। Do answers in IELTS listening have to be correctly spelled? এই বিষয়টা আমরা জানলাম। Does the IELTS listening always include all the different task types listed in the overview? আমরা এখানে যেগুলো পেয়েছি সেই 6 ধরনের প্রশ্ন সবগুলো কি অবশ্যই আসবে? No. Each test version will contain a different combination of task types. এক এক পরীক্ষায় এক এক ধরনের কম্বিনেশন থাকবে। এবার একটা জরুরি বিষয় জেনে রাখা দরকার, এই জিনিসটা না জানার কারণে অনেকে পরীক্ষায় ভুল করে, পরীক্ষায় ভালো করতে পারে না, জাস্ট একটা ইনফরমেশন না থাকার কারণে। How is the band score of IELTS listening calculated? Listening এর স্কোরটা আসলে কিভাবে হিসাব করা হয়? 1 mark is awarded for each of the 40 questions. 40টা প্রশ্ন প্রত্যেকটার জন্য কত করে দেওয়া হবে? 1 মার্ক দেওয়া হবে, স্কোর না। তাহলে 40টা শুদ্ধ হলে কত মার্কস? A band score conversion table is produced. এটাই হচ্ছে মূল ইনফরমেশন, আন্ডারলাইন করি। For each version of IELTS listening, which translates scores out of 40 onto the IELTS 9 band score. যখনই ওরা প্রশ্ন বানাবে তখনই ওরা প্রশ্নের স্কোর কনভার্সন টেবিলটা বানাবে। The converting table used to change your mark out of 40 to the band out of 9 changes with every test. এটা ফিক্সড না, এক এক পরীক্ষার জন্য এটা এক এক রকম হয়। However, below you can see a rough guide. এই যে আমি যেটা দিয়েছি ইন্টারনেটে যেটা পাওয়া যায় এটাকে বলা হয় rough guide that you can use to assess your practice. নিজের অবস্থান যাচাই করার জন্য একটা rough guide, কিন্তু এটা ফিক্সড না। There is no guarantee that you will perform the same on the real test itself. Real test যে এরকম হবে এটার কোনো গ্যারান্টি নাই। তো আমরা একটু দেখি নিচ থেকে দেখে আসি। লিসনিং এ 9 পাওয়ার জন্য ন্যূনপক্ষে 39 ক্যারেক্টার হতে হবে। যদি 2টা ভুল হয় তাহলে স্কোর হবে কত? আর 3টা ভুল হইলে যারা 8 পেতে চায় IELTS লিসনিং এ তারা সর্বোচ্চ 3টা ভুল করতে পারবে, সেটা হোক বানান ভুল, সেটা হোক ধরতে না পারা, সেটা হোক আনসার ট্রান্সফারে কোনো ভুল। 3টার বেশি ভুল করা যাবে না। যদি 4টা ভুল হয়ে যায় স্কোর কোথায় চলে আসবে? 7. 4টা ভুল হইলে 7.5, 4টা থেকে 5টা। 7 এর কোনো গ্যারান্টি নাই, আমরা এইখান থেকে ধরবো লাস্ট পয়েন্টটা। যারা 7 পেতে আগ্রহী তারা ন্যূনপক্ষে কয়টা শুদ্ধ করবে? 34। ক্যামব্রিজ
6, 7, 8, 9, 10, 11 অফিসিয়াল। এই টেস্টগুলো বাসায় দিয়ে যদি দেখি যে আমার 34 থেকে 35টা হয়, তাহলে আমি বুঝতে পারবো যে আমি 7 পাবো। যতদিন পর্যন্ত টানা 3টা থেকে 4টাতে 34-এর উপরে পাবো না, ততদিন পর্যন্ত ধরে নিতে হবে আমার ওই লেভেল আসে নাই। আমার কি করা দরকার? আরো শিখা দরকার, আমার সমস্যা নিয়ে গবেষণা করা দরকার এবং আরো চর্চা করা দরকার। 6.5 এর জন্য টার্গেট কত? 31। 6 এর জন্য টার্গেট কত? 28। অনেকে বলেছে না 24টা হইলে চলে যাবে, এটার কোনো মা বাপ নাই। যদি প্রশ্ন একটু এদিক ওদিক হয়, তাহলে এইটা টেবিলটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এই রেঞ্জটা, তো লাস্ট বর্ডারটা ধরলে নিশ্চিত 6 এর জন্য আমার ন্যূনপক্ষে কয়টা করতে হবে? 28। এর পরের গুলো তার টেনশন নাই, যা পাই এই স্কোর তো কেউ কোনো কাজে লাগাতে পারবে। 6 এর নিচে গুলো নিবে। তো ন্যূনপক্ষে 40টার মধ্যে আমাদের ইনিশিয়াল টার্গেট থাকবে। আমরা যখন প্রথম প্র্যাকটিস করব, ইনিশিয়াল টার্গেট আমরা করব কত? 28 ইনিশিয়াল টার্গেট। 28 এর পরে 28 হওয়ার পরে আমরা চেষ্টা করব 4টা অ্যাড করার জন্য প্রতিটা সেকশনে। তাহলে কত হয়? 32। ঠিক আছে, 32 হওয়ার পরে আমরা চেষ্টা করব 2টা করার জন্য। এক লাফে গাছে উঠে যাবে না, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, বেশি করতে গেলে দেখা যাবে যেটা আছে সেটাও নড়বড়ে হয়ে যাবে। মোটামুটি আমাদের বেসিক শেষ। এখন আমরা স্ট্র্যাটেজিতে চলে যাব যে কিভাবে আসলে আমরা আনসার করব। फोर्टीन नंबर क्वेश्चनটা আমরা একটু দেখি। Will candidates have time to look at the questions before they listen? প্রশ্ন পড়ার জন্য আগে সময় দিবে কিনা? Yes, there is time for candidates to look at the questions before each section. They are told which questions to look at. প্রত্যেক সেকশনের শুরুতে কিছু টাইম দেওয়া থাকবে এবং বলা থাকবে যে কোন কোশ্চেনের দিকে তাকাতে হবে। Will there be break during the recording? কোনো ব্রেক থাকবে কিনা? There is one break during each of section 1, 2 and 3. প্রথম 3টে সেকশনে একটা ব্রেক থাকবে। To allow candidates time to look at the following questions, পরবর্তী প্রশ্নগুলো পড়ার জন্য। However, there is not a break in section 4. Section 4 এ কোনো ব্রেক নেই। দেখা গেল প্রথমে 30 সেকেন্ড টাইম দিল, 30 সেকেন্ড, তারপর বলল লুক এট কোয়েশ্চেন 1 to 6। এরপর আবার 30 সেকেন্ড টাইম দিল, বলল লুক এট 7 to 10। লুক এট কোয়েশ্চেন 7 to 10। এই হচ্ছে সময়, এই হচ্ছে ব্রেক। মানে 10টা প্রশ্নের মধ্যে 2 ভাগে সময় দেওয়া হবে, প্রথমে শুরু, মাঝখানে বাকি শেষগুলো দেখার জন্য। Will there be an example at the beginning? There is usually an example at the beginning of section 1, and for this section only, the recording relating to the sample is played twice. শুধু ফার্স্ট সেকশনে আমি এক্সাম্পলটা শুনবো, আর কোথাও এক্সাম্পল শোনানো হবে না। How many times do candidates hear the recording? কতবার শোনানো হবে? Each recording is heard once only. কেবল একবার শোনানো হবে।
এবার একটা ইম্পর্টেন্ট বিষয় আন্ডারলাইন করব। Do the questions follow the order of each order in which the information occurs in the recording? অর্থাৎ ধারাবাহিকভাবে শোনানো হবে কিনা? Yes, this is the case for all task types in IELTS listening. এক নম্বরের পরে ফুট করে 5 নম্বরে যাবে না, ধারাবাহিকভাবে। Will candidate have time to check their answers at the end of each section? প্রতিটা সেকশনের পরে টাইম দেওয়া হবে কিনা? Yes, candidates will have a minute to check their answers at the end of each section. Half a minute, 30 মিনিট সময় দেওয়া হবে after the test, and candidates have 10 minutes to transfer their answers from the question booklet to the answer sheet at the end. প্রতি সেকশনের পরে কতক্ষণ সময়? 30 সেকেন্ড। এই হলো আমাদের বেসিক্স। মশা বেশি না, আমার পা তুলে রাখছে। এবার হচ্ছে স্ট্র্যাটেজিস। মঞ্জু পড়ো তো কি লেখা আছে 20 নাম্বার। So তিনটা স্ট্র্যাটেজি খুব ভালো করে খেয়াল করি। অ্যাক্টিভ লিসনিং, কেয়ারফুল নোট টেকিং and knowing common conventions. তো সবার আগে আমরা দেখব knowing common conventions. Conventions মানে কি? নিয়ম। যে কমন কিছু নিয়ম, যে ওরা এটা করে, এটা বলে, এই জিনিসটা যদি আমি না জানি তাহলে ইংলিশটা কি বলে, কি করে, কিছু কমন জিনিস, এটা যদি আমার ধারণা না থাকে তাহলে আমি পরীক্ষায় ভালো করতে পারবো না। এই জন্য আমরা প্রথমে দেখব হচ্ছে কমন কনভেনশন গুলো। পেজ নাম্বার 7 এ আসি। কনভেনশন dates may be written as day, month, year, তার মানে DMY, যেমন 3599, অথবা day, month, year in numbers and words, যেমন 3 May 1999 অথবা 3rd May 1999। আবার MDY ও করা যায়, month, day, year in numbers, যেমন 3/8/53/1999, month, day, year in words and numbers, যেমন May 3, 1999। তাহলে এই যে কোনো একটা ফরম্যাটে যদি আমি আনসারটা লিখে আনসারটা হবে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার। হ্যাঁ 3rd মে বললো না, মে 3rd লিখবো, মে আগে লিখবো নাকি 3rd আগে লিখবো, যে কোনো ভাবে লিখবো আনসার হয়ে যাবে। তাহলে এটা যদি ইয়ার যদি না থাকে 3/5 অথবা 3 মে অথবা 3rd মে অথবা 5/3 অথবা মে 3, অথবা যদি শুধু মান্থ এবং ইয়ার থাকে 3/1999 অথবা মার্চ 1999, এভাবে আমরা লিখতে পারি। আর এই জিনিসটা খেয়াল করতে হবে, you may abbreviate the months but use the conventional abbreviation. জানুয়ারির জন্য কি লিখবো? jan, ফেব্রুয়ারির জন্য, অক্টোবরের জন্য OCT, ঠিক আছে? You must be consistent, do not switch between day, month, year. একবার লিখলাম day, month, year, আবার আরেকটা জায়গায় লিখলাম month, day, year, তাহলে কনফিউশন হয়ে যায়। একবার লিখলাম 21 ফেব্রুয়ারি, মানে 7 ফেব্রুয়ারি 7 ফেব্রুয়ারি 7/2, আর একবার লিখলাম যে 2 জুলাই, 2 জুলাই লেখার সময় লিখলাম এইভাবে 27।
তাহলে 7 হচ্ছে যদি বলি জুলাই 7 আমেরিকান স্টাইলে হচ্ছে এমডিওয়াই। আমেরিকান স্টাইলে কি বলে এমডিওয়াই, মান্থ ডে ইয়ার। তাহলে জুলাই 2nd। আর ব্রিটিশ হচ্ছে ডিএমওয়াই। তারপর 7 হচ্ছে ডে, 2 হচ্ছে এম, তার মানে 2 মান্থস হচ্ছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি 7 তারিখ। জুলাই যেটা 2 তারিখ আমেরিকাতে, ব্রিটেনে সেটা ফেব্রুয়ারি 7 তারিখ। এই জন্য ইনকনসিস্টেন্ট হওয়া যাবে না, একটাতে লিখতে হবে। তাহলে একটা ডেটস এন্ড নাম্বারস এর ব্যাপারে আমরা দেখেছি। এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করি, a candidate can be a decade can be written as 1920s or 1920s। 1920 এর দশকে, 70 এর দশকে কি লিখবো 1970, তার সাথে কি লাগাইতে হবে এস। এসটা আমরা এইভাবে লাগাইতে পারি 1970 অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এস, দুইটাই आंसर হবে। সেঞ্চুরি যদি হয় ক্যান বি রিটেন উইথ সি, যেমন 20th সেঞ্চুরি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি C20। C20 মানে 20th সেঞ্চুরি। দিস the time of day can be written as, ছোট হাতেরও লেখা যায়, বড় হাতেরও লেখা যাবে। বাইরে শেষ করে দিই বেসিকটা, কনভেনশনটা শেষ করে দিই। তাহলে ডেটস এর ব্যাপারে গেল। টেলিফোন নাম্বারস, টেলিফোন নাম্বারস আর ইউজুয়ালি স্পোকেন এজ ইন্ডিভিজুয়াল নাম্বারস, আলাদা আলাদা করে বলবে। যদি 6 ডিজিটের হয় 620309, কিন্তু যদি 7 ডিজিটের হয় তখন ফার্স্ট 3 ইন ওয়ান গ্রুপ and last 4 in the second group, এভাবে আন্ডারলাইন করে রাখি। ফর এক্সাম্পল এই সংখ্যাটা কিভাবে বলবে 77065996, প্রথমে 3টা পরে 4টা। জিরোটাকে ওরা কি বলে often pronounced as the letter O, for example 620309। consecutive zeros, ধারাবাহিকভাবে 2টা 3টা জিরো থাকলে আর pronounced as hundreds or thousands, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। যেমন আমরা তো বলি 666590000, ওরা বলবে কি 6659000, এটা কি বলবো। In British English, British and Australian English, double and triple are used, কিন্তু আমেরিকাতে না। যেমন ব্রিটিশ অথবা অস্ট্রেলিয়ানে বলবে 6659111, 6659111। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম, ডেটস দেখলাম, ফোন নাম্বার দেখলাম। Price, very important. In case of price, point is not used for decimal numbers. 32 টাকা আটা না, এটার জন্য ওরা বলবে না 32.50, এরকম বলবে না। Instead of point, and is used. 32 টাকা আটা নাকে ওরা বলে 32 and 50। 32 and 50 বললে বুঝতে হবে যে 32 টাকা আটা না, এন্ডটা মানে হচ্ছে পয়েন্ট। ফর এক্সাম্পল pound 39.99 would be spoken as 39.99p, এভাবে বলতে পারে। sometimes currency is left out, currency বলবেই না, spoken as 39.99। 39 and 99 এ বলতে পারে, অথবা একেবারে 39.99। বুঝে নিতে হবে প্রথম দুইটা হচ্ছে the British pound is written, এই সিম্বলটা মনে রাখতে হবে, ব্রিটিশ পাউন্ডের সিম্বল আর ডলারের সিম্বল। লেখার সময় $32 বলে 32 সামনে একটা ডলারের সাইন, যদি বলে 50 পাউন্ড 50 সামনে একটা পাউন্ডের সাইন। তাহলে কনভেনশন আমরা কি কি শিখলাম, ডেট, ফোন নাম্বার, প্রাইস। এবার সে ডেসিমাল নাম্বারস, যখন ডেসিমাল নাম্বার বলবে কিভাবে বলবে
যদি বলে এত পার্সেন্ট, হ্যাঁ, ডেসিমাল নাম্বারস আর ইন্ট্রোডিউসড উইথ দ্য ওয়ার্ড পয়েন্ট, এখানে কিন্তু পয়েন্ট বলবে, and then each decimal number is spoken individually. For example, 12.65, 12.65 বলবে না। In British and Australian English, 0 before point is pronounced as no. For example, 0.75 would be spoken as 0.75. তখন তো শেষ। কি বললো? 75 বুঝছি, পরে কি বললো এটা তো বুঝলাম না, এটা না লিখে সরাসরি 75 লিখে আসে, উত্তরটা ভুল হয়ে যাবে। কেন ভুল হইলো? ইংরেজি না জানার কারণে নাকি কনভেনশন না জানার কারণে? Fraction. Half is called a half. 1/3 is called a third. 1/4 is called a quarter. তাহলে হাফ বললে আমরা এইভাবে লিখলেও আনসার হবে, 1/3 বললে 1/3 লিখলেও আনসার হবে, a quarter বললে 1/4 লিখলে আনসার হবে, 3/4 বললে 3/4 লিখলে আনসার হবে। All other fractions are spoken with th at the end. For example, 7/8 or 1/5 would be spoken as 7/8. এখানে কিন্তু s লাগানো হয়েছে, 7/8 th এর সাথে s, কারণ 7 or 1/5 এখানে কিন্তু s লাগানো হয় নাই, কারণ উপরেরটা হচ্ছে 1, 1 এর বেশি হইলে s লাগাইতে হবে, 1 এর কম হইলে s লাগানো যাবে। তাহলে কি কি শিখলাম আমরা? অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হোল নাম্বারস। 1700 আমরা কি বলি? 1700 অথবা 1700। 1711 কে কি বলি? 1711। 17000 কে 17000, 17011 কে 17011। কিন্তু এটা কি বলবো আমরা? তখন গুনি 1 2 3 4 5, ও 5টা হলে তো লাখ হয়, 17 লাখ। কিন্তু ইংরেজরা লাখ কথাটা ইউজ করে না, না, ওরা এটাকে বলবে 1700,000। 17, এই জিনিসটা সিম্পল। 1 10 100 1000, লাখ না হয়ে কি হবে? 100,000। ক্রোর না হয়ে কি হবে? মিলিয়ন। ঠিক আছে, আমাদের হিসাব আর ওদের হিসাবের মধ্যে এই ডিফারেন্সটা খেয়াল করতে হবে, তাহলে লিসনিং ওরা যখন বলবে ধরতে পারবে। 100,000 কি বলবে? 100,000 মানে 1 লাখ, মাথায় 5টা শূন্য অটো চলে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে কনভেনশনটা দেখলাম, হ্যাঁ, তো এটা একটু বাসা থেকে দেখে আসবো যে বেসিক নিয়মগুলো এতটুকু পর্যন্ত। এখান থেকে কুইজ হবে, মানে নিয়ম কতটুকু শিখলাম সেটার একটা কুইজ হবে। নেক্সট ক্লাসে আমরা বাকিটা ডিসকাস করব। বেস্ট অফ লাক, ক্লাস ডিসকাস।